আসসালামু আলাইকুম। আজকে রেসপিরেটরি মেডিসিন ওর চ্যাপ্টারের পার্ট 2 অংশ নিয়ে ডিসকাশন করব। আজকে 6টা ডিজিজ নিয়ে ডিসকাশন করব। একটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, 2 নম্বর হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস অথবা ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ওকে, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। নেক্সট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া নিয়ে ডিসকাস করব। নিউমোনিয়া থার্ড হচ্ছে লাং কলাপস, হতে পারে সেটা লোয়ার কলাপস, হতে পারে সেটা হোল লাং কলাপস। এরপর হচ্ছে নিউমোথোরাক্স, এটা হতে পারে রাইট সাইড, হতে পারে লেফট সাইড। আর একটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। এখানে যতগুলা এই 6টা টপিকসের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে প্লুরাল ইফিউশন। এটা আপনি বিভিন্ন পরীক্ষায় এটা দেওয়া হয়ে থাকে। থার্ড ইয়ারের ব্লক ফাইনাল থেকে শুরু করে এমবিবিএস ফাইনাল পরীক্ষায়, মানে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, ফেজে পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, বিভিন্ন এফসিপিএস মিড টার্ম পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, এফসিপিএস ফাইনালে দেওয়া হয়ে থাকে। তারপরে আদার যে মেডিসিনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে, ডিপ্লোমা পরীক্ষা, সেগুলোতেও দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্স শর্টকেজ হচ্ছে কলাপস। কলাপসটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট শর্টকেজ হচ্ছে কলাপস। সেকেন্ড ইম্পর্টেন্ট শর্টকেজ হচ্ছে কলাপস। কলাপসটা হচ্ছে এটাও বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়ে থাকে, ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফেজে পরীক্ষায়, ফেজ বি পরীক্ষায় দেওয়া হয়ে থাকে, বিশেষ করে রেসপিরেটরি মেডিসিনের যে ফেজ বি পরীক্ষা হয় এখানে দেওয়া হয়ে থাকে। আর থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট শর্টকাট হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। পালমোনারি ফাইব্রোসিসটা হচ্ছে এমবিবিএস ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে থাকে, তারপর হচ্ছে ফেজে ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে থাকে, ফেজ বি পরীক্ষা দেওয়া হয়ে থাকে, এফসিপিএস পরীক্ষায় শর্ট কেস হিসেবে দেওয়া হয়ে থাকে। নিচে যে এক্স রে গুলা দেখতে পাচ্ছেন, এক্স রে গুলা বিভিন্ন অস্পিতে দেওয়া হয়ে থাকে, যেমন এমবিবিএস পরীক্ষায় অস্পিতে দেওয়া হয়ে থাকে, ফেজে পরীক্ষার অস্পিতে দেওয়া হয়ে থাকে, এগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে। আহ, জানুয়ারি 2024-এর যে পরীক্ষাটি ফেজে পরীক্ষা হয়েছে মেডিসিন অ্যালাইডের আন্ডারে, সেখানে হচ্ছে লাং কলাপসের একটা এক্সরে দিল, লাং কলাপসের একটা এক্সরে দিল। তারপর হচ্ছে এই যে প্লুরাল ইফিউশনের এক্সরে তো হরহামেশাই দেওয়া হয়ে থাকে। প্লুরাল ইফিউশনের এক্সরে হরহামেশাই শর্ট কেসে দেওয়া হয়ে থাকে, শর্ট কেসে হরহামেশাই দেওয়া হয়ে থাকে। এছাড়া হচ্ছে এফসিপিএস পার্ট অন পরীক্ষায় অনেক সময় কোশ্চেন দেওয়া হয়ে থাকে এখান থেকে বিভিন্নভাবে, অনেক সময় না প্রায় দেওয়া হয়ে থাকে। যেমন জানুয়ারি 2020-এ একটা সিঙ্গেল বেস কোশ্চেন ছিল পালমোনারি ফাইব্রোসিস নিয়ে। সিনারিওটা এমন ছিল, সাপোজ মনে করেন 50 বছরের একজন পেশেন্ট যে প্রেজেন্ট করলো এক্সাশনাল ডিসনিয়া এবং ড্রাই কফ নিয়ে, সাথে হচ্ছে তার এক্সামিনেশন ফাইন্ডিংস এর ভিতরে ছিল ফিঙ্গার ক্লাভিং এবং ফাইন্ড এনি মিসফিট ক্যাপিটেশন। সো এই সিনারিও দেখে একটা জিনিসই মাথায় চিন্তা আসবে, সেটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস অথবা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস অথবা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটা অপশনে থাকবে সেটাই আনসার। তো এখন আমরা এক একটা করে আলোচনা করব, একটা করে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা আমরা পড়বো। এখানে হচ্ছে আমরা মানে রেসপিরেটরি সিস্টেমের যে কোনো ডিজিজ পড়ার সময় আমরা এক্সামিনেশনের যে 4টা পার্ট আছে পার্ট অনুযায়ী পড়বো, তাহলে আমাদের ভালো মনে থাকবে। পার্ট 4টা কি কি? একটা হচ্ছে ইনস্পেকশন, একটা হচ্ছে পালপেশন, একটা হচ্ছে পারকাশন, একটা হচ্ছে অসকালটেশন। তো ইনস্পেকশনের ভিতরে আপনি দেখেন এখানে কোন কোন ফাইন্ডিংস গুলা ইনস্পেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। নাম্বার ওয়ান, লিফের ক্ষেত্রে তাকান। লিফের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্স লিপ। পার্স লিপটা হচ্ছে যখন কোনো মানুষ শীষ দেয় তখন যেরকম একটা অবস্থা চলে আসে ওরকম অবস্থায় নর্মালি থাকে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে। মানে যে যখন সে শ্বাস নেয় তখন হচ্ছে তার ব্রিদিংটা এরকম মনে হয়। এবং দেখেন লিপে আরো একটা ফাইন্ডিংস পাওয়া যাবে, সেটা হচ্ছে সায়ানোসিস।
আমি আগের লেকচারে বলেছিলাম যে সাইনোসিস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস, একটা হচ্ছে পেরিফেরাল সাইনোসিস। রেসপিরেটরি যে কোনো ডিজিজের জন্য যে সাইনোসিস হয় সেটা হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ব্রঙ্কিয়াক্টাসিস, নিউমোনিয়া, এক্সেট্রা এক্সেট্রা, এই যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস সবগুলো সেন্ট্রাল সাইনোসিস, ঠিক আছে। এরপরে দেখেন হচ্ছে অ্যাক্সেসরি মাসল, যখন সে শ্বাস প্রশ্বাস নিবে তখন যে অ্যাক্সেসরি মাসল গুলো আছে যেমন ইন্টারকোস্টাল মাসল, তারপর স্টার্নো ক্লেডোমাস্টয়েড মাসল, ঠিক আছে, এইগুলা, তারপর হচ্ছে সুপ্রা ক্লাভিকুলার এরিয়া যেটা এটা ফুল হয়ে যাবে, মানে এগুলা সাইন অফ ইউজ অফ অ্যাক্সেসরি মাসলস, ঠিক আছে। এরপর হচ্ছে তার শেপটা দেখা যাবে অনেকটা ব্যারেল শেপ চেস্ট, যেটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে হাইপার ইনফ্লেটেড ব্যারেল শেপ চেস্ট, ঠিক আছে, হাইপার ইনফ্লেটেড ব্যারেল শেপ চেস্ট। আরেকটা ফাইন্ডিংস পাওয়া যাবে যে ইন্টারকোস্টাল ইনড্রয়িং ডিউরিং ইন্সপিরেশন, ওই যে ইউজ অফ অ্যাক্সেসরি মাসলের আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে ইন্টারকোস্টাল ইনড্রয়িং অফ ইনড্রয়িং ডিউরিং ইন্সপিরেশন মাসলের ইন্টারকোস্টাল ইনড্রয়িং। এছাড়া হচ্ছে আপনি এটা পালপেশনের একটা পার্ট। এখন হচ্ছে তাহলে আমার ইনস্ট্রাকশনে কি কি গেল, পার্সলিপ, সাইনোসিস, ইউজ অফ অ্যাক্সেসরি মাসল, ব্যারেল শেপ চেস্ট, তারপর ইন্টারকোস্টাল ইনড্রয়িং, ঠিক আছে। এখন হচ্ছে আমি রেসপিরেটরি রেটটাও বেশি থাকবে এখানে, ইন্সপেকশনে আপনার রেসপিরেটরি রেটটাও কাউন্ট করতে হবে, রেসপিরেটরি রেটটা বেশি থাকবে। এখন হচ্ছে পালপেশন, পালপেশনে আমাদের কমপক্ষে চারটা জিনিস দেখতে হয়, একটা পজিশন অফ ট্রাকিয়া দেখতে হয়, অ্যাপেক্স বিট দেখতে হয়, তারপর চেস্ট এক্সপানশন দেখতে হয়, তারপর হচ্ছে ভোকাল ফ্লেমিটাস দেখতে হয়, আর সিওপিডির ক্ষেত্রে এডিশনাল হিসেবে ক্রিকো এক্সটার্নাল ডিস্টেন্সটা দেখতে হয়, ঠিক আছে, ক্রিকো এক্সটার্নাল ডিস্টেন্সটা দেখতে হয়। তাহলে প্রথমে আমরা অ্যাপেক্স বিট পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখব। পজিশন অফ দ্য ট্রাকিয়া কি থাকবে, সেন্ট্রালি প্লেস থাকবে, কারণ এখানে না আছে কোনো কলাপস, না আছে কোনো ইফিউশন, না আছে কোনো নিউমোথোরাক্স। সো এই জন্য আমাদের এটা করতে হবে, সেন্ট্রালি প্লেস থাকবে। তারপরে অ্যাপেক্স বিট, অ্যাপেক্স বিটটা এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপেক্স বিট, কারণ হচ্ছে এখানে অ্যাপেক্স বিট আপনি পাবেন না যদি মানে সিওপিডি পেশেন্ট অ্যাডভান্স স্টেজে চলে যায়, তাহলে আপনি অ্যাপেক্স বিট পাবেন না। তো কার্ডিয়াক বিট ইজ নট পালপেবল। কেন পালপেবল হবে না, কারণ হচ্ছে মানে ভিতরের দিকে চলে যায় এবং হাইপার ইনফ্লেটেড হয়, তো এই জন্য। আর কোন কোন ক্ষেত্রে হচ্ছে অ্যাপেক্স বিট পালপেবল হয় না, কোন কোন ক্ষেত্রে, আরো তিনটা কজ বলবো যেটার কারণে হচ্ছে আপনার অ্যাপেক্স বিটটা পালপেবল হয় না। তিনটা কজের ভিতরে নাম্বার ওয়ান, যদি পেশেন্ট অবেজ থাকে, অনেক বেশি অবেজ থাকে, তখন আপনি অ্যাপেক্স বিট পাবেন না, অ্যাপেক্স বিট পাবেন না। অনেক সময় স্যাররা প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দেয়, তখন অ্যাপেক্স বিট পাওয়া যায় না, তখন স্যাররা জিজ্ঞাসা করে কি কি কারণে অ্যাপেক্স বিট পাওয়া যায় না, তখন এই কজগুলো বলতে হয়। তাহলে নাম্বার ওয়ান, অবেজ যদি থাকে। নাম্বার টু, যদি বিহাইন্ড দ্য রিব, রিবের পিছনে যদি হার্টের অ্যাপেক্সটা থাকে তখন পাওয়া যায় না, বিহাইন্ড দ্য রিব, অ্যাপেক্স বিহাইন্ড দ্য রিব। তারপর হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া, মানে ইউজুয়ালি সবাই তো আমরা জানি যে হার্ট লেফট সাইডে থাকে, যদি আমরা লেফট সাইডে হার্ট না থাকে, রাইট সাইডে থাকে, তখন আমরা হাজার চেষ্টা করলেও লেফট সাইডে হার্টের অ্যাপেক্স বিট পালপেবল পাবো না। আরেকটা হচ্ছে এমফাইসেমা অথবা সিওপিডি যদি থাকে, তখন আমরা কার্ডিয়াক অ্যাপেক্স বিট পালপেবল পাবো না। তাহলে কয়েকটা কাজ আমরা বুঝে গেলাম। তাহলে আমাদের এরপর হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাসটা আমাদের নর্মাল পাওয়া যেতে পারে, অথবা নর্মালি পাওয়া যেতে পারে, অথবা ডিক্রিজ করতে পারে স্লাইটলি। আর ক্রিকো এক্সটার্নাল ডিস্টেন্স, এটা হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে আপনার এই যে এক্সটার্নাল যে নস, এক্সটার্নাল নস থেকে আপনার ক্রিকয়েড কার্টিলেজ, এখানে নাম অনুসারে বুঝতে পারবেন, ক্রিকো, ক্রিকো মানে ক্রিকয়েড কার্টিলেজ, এক্সটার্নাল, এক্সটার্নাল নস, নস থেকে এই যে কার্টিলেজ ডিস্টেন্স যদি 3 ফিঙ্গারের কম হয় ডিউরিং ইন্সপিরেশন, ইন্সপিরেশনের সময় যদি 3 ফিঙ্গারের কম হয়, তখন সেটা হচ্ছে আপনার ক্রিকোস্টাল ডিস্টেন্সটা কমে যাবে। এটা কিসের ক্ষেত্রে হয় সাধারণত, এটা হয় হচ্ছে আপনার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে। তাহলে আমাদের দুইটা পার্ট চলে গেল, একটা হচ্ছে ইনস্পেকশন, একটা হচ্ছে পালপেশন, এখন আমাদের পারকাশন। পারকাশনটা দেখেন, পারকাশনটা হচ্ছে ইউজুয়ালি রেজোনেন্ট হবে, নর্মালি থাকে, কিন্তু অনেক বেশি যদি এমফাইসেমা থাকে তখন হচ্ছে আমাদের হাইপার রেজোনেন্ট ডেভেলপ করতে পারে, কারণ এমফাইসেমা থেকে সাডেনলি তার নিউমোথ্রাক্স ডেভেলপ করতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য। তারপর হচ্ছে আমাদের অস্কালটেশন। অস্কালটেশন হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট এক্সামিনেশনে। তাহলে অস্কালটেশনে আমরা প্রথম দেখব ব্রেথ সাউন্ড। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি আমাদের অস্কালটেশনে, ব্রেথ সাউন্ড দেখা। ব্রেথ সাউন্ডটা আমরা কি পাবো, ব্রেথ সাউন্ড হচ্ছে আমরা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, মানে যখন সে নিঃশ্বাস নিবে তখন
হুইস শোনা যেতে পারে, ওটা পরে বলতেছি। এবং যখন ছাড়বে তখন অনেক সময় ধরে ছাড়বে এবং অনেক সময় ধরে ছাড়বে। বেসিক্যালি নর্মালি থাকবে কিন্তু অনেক সময়, মানে ইন্সপিরেশনের যে ফেজ, এক্সপিরেশনের ফেজ তার থেকে বেশি হবে। নর্মালি উল্টা হওয়ার কথা ছিল। তারপর অ্যাডেড সাউন্ডের ভিতরে মানে ভোকাল রেজোনেন্স নর্মাল হবে অথবা ডিক্রিজ করতে পারে। আর অ্যাডেড সাউন্ড যেটা সেটা হুইস পাওয়া যেতে পারে, অ্যাডেড সাউন্ড যেটা সেখানে হুইস পাওয়া যেতে পারে। ঠিক আছে, এতটুকুই ছিল। আর হচ্ছে আপনার অনেক সময় নিচে দেখেন দুটো লাইন, খুব গুরুত্বপূর্ণ দুটো লাইন আছে। অনেক সময় হচ্ছে আপনার সিওপিডি থেকে কোর পালমোনারি ডেভেলপ করে, সিওপিডি থেকে কোর পালমোনারি ডেভেলপ করে। যদি সিওপিডি থেকে কোর পালমোনারি ডেভেলপ করে তখন হচ্ছে তার যে বিপি, জুগুলার ভেনাস প্রেশারটা রেজ করবে। আর অনেক সময় পেরিফেরাল ইডিমা পাওয়া যেতে পারে। কি কারণে পেরিফেরাল ইডিমা পাওয়া যেতে পারে? যদি সল্ট এবং ওয়াটার রিটেনশন হয়, সল্ট এবং ওয়াটার রিটেনশন হয় তখন। তো এতটুকুই ছিল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি এক্সামিনেশন ফাইন্ডিংস এর ভিতরে। এর বাইরে সাধারণত পরীক্ষা ধরা হয় না। এখন হচ্ছে আমরা পালমোনারি ফাইব্রোসিস পড়ব। পালমোনারি ফাইব্রোসিস যেটা, এখানে হচ্ছে আপনার একইভাবে আমরা চারটা ভাগে ভাগ করে নিব। চারটা ভাগের ভিতরে প্রথমে ইন্সপেকশন, তারপর পালপেশন, তারপর পারকাশন, তারপর অস্কাল্টেশন। তো প্রথমে ইন্সপেকশন। ইন্সপেকশনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে তার আমরা রেসপিরেটরি মুভমেন্টটা দেখব, রেসপিরেটরি মুভমেন্টটা কমে যাবে, বায়োলেটারালি রেস্ট্রিক্টেড কমে যাবে। কারণ কি হবে? স্মল লাং রিডিউস এক্সপানশন, মানে যেহেতু ফাইব্রোসিস হয়ে গেছে লাং এক্সপানশনটা কমে যাবে, ওই জন্য মুভমেন্টটা কমে যাবে। সেকেন্ড আমরা লিফে চলে যাব। লিফে দেখবো আমরা তার সাইনোসিস আছে কিনা, বিশেষ করে কোন ধরনের সাইনোসিস থাকে রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে? সেন্ট্রাল সাইনোসিস থাকে। এরপর হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, রেসপিরেটরি ডিস্ট্রেস মানে ট্রাকিপনিয়া আছে কিনা। তো ইন্সপেকশনে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, এখানে লেখা নাই, সেটা হচ্ছে যদি ফাইব্রোসিস হয়ে যায় তাহলে শোল্ডার ড্রুপিং থাকে, মানে এক সাইডে শোল্ডারটা হচ্ছে নিচে নেমে যায় এবং পেশেন্টটা ইউজুয়ালি ক্যাকেকশিক হয়ে যায়, ইউজুয়ালি ক্যাকেকশিক হয়ে যায়। তবে এক্সাশনাল ডিসনিয়া থাকে, তার এক্সাশনাল ডিসনিয়া থাকে, তো এজন্য। এবং কাফটা কি থাকে? ড্রাই ডিস্ট্রেসিং কাফ থাকে, ড্রাই ডিস্ট্রেসিং কাফ থাকে এবং এক্সাশনাল ডিসনিয়া থাকে, এই জন্য আহ, সে হচ্ছে মানে একটু ক্যাকেকশিক হয়ে যায়, শোল্ডার ড্রুপিং থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স রে করলে আপনার যে এক্স রে যে ইন্টার কোস্টাল স্পেসটা কমে যায়। তারপর দেখেন পারকাশন। পারকাশন ইউজুয়ালি পজিশন অফ দ্য ট্র্যাকে নরমাল থাকবে, কার্ডিয়াক অ্যাপেক্স বিট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, 9 সেন্টিমিটার ফ্রম মিড লাইন থাকবে। তারপর হচ্ছে বোকাল প্রেমিটাসটা হচ্ছে আপনার কি থাকবে? বোকাল প্রেমিটাসটা নরমাল থাকবে। তারপর হচ্ছে আপনার চেস্ট এক্সপেনশনটা রিডিউস হবে, চেস্ট এক্সপেনশন রিডিউস হবে। দুটো একটা পজিটিভ ফাইন্ডিংস আছে পারকাশনে, পালপেশনে, সেটা হচ্ছে এক্সপেনশনটা রিডিউস হবে। তারপর হচ্ছে পারকাশন। পারকাশনের কথা চিন্তা করুন, পারকাশনে হচ্ছে আপনার এই হবে, পারকাশনে নর্মাল থাকবে কিন্তু বেজাল রিজনে, বেজাল রিজনে কি হবে? বেজাল রিজনে হচ্ছে একটু ডাল পাওয়া যেতে পারে, যেহেতু ফাইব্রোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে যাওয়ার কারণে একটু ডাল পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে কি হবে? অস্কালটেশনে সব থেকে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অফ ডায়াগনোসিস অস্কালটেশন। অস্কালটেশনে এখানে মানে আপার রিজনে তেমন কিছু পাওয়া যাবে না, কিন্তু বেজাল রিজনে ফাইন এন্ড ইনস্পিরেটরি, এখানে সবগুলো শব্দ নাই, এখানে প্রথমে ফাইন এন্ড ইনস্পিরেটরি ক্রাকলস অথবা ক্রিপিটেশন এট দ্য বেস। ঠিক আছে, হুইচ নট অল্টার্ড বাই কাপিং। কাশি দিলে যখন স্টেথোস্কোপটা ব্যাক সাইডে বসাবো বেজের দিকে, তখন বলবো যে কাশি দেন। যদি অল্টার্ড না হয় তাহলে কনফার্ম হয়ে গেলাম যেটা পালমোনারি ফাইব্রোসিস। এটা মোটামুটি হচ্ছে পালমোনারি ফাইব্রোসিসের চারটা পার্টে এক্সামিনেশন ফাইন্ডিংস আমরা এভাবে বলতে পারি। এছাড়া হচ্ছে আরো দুইটা ফাইন্ডিংস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফিঙ্গার ক্লাবিং। ক্লাবিং ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টস। আর জেবিপি রেজ করতে পারে এবং পালমোনারি এডিমা হতে পারে যদি কোর পালমোনারি ডেভেলপ করে, কারণ এখান থেকে হচ্ছে তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে পালমোনারি ফাইব্রোসিস থেকে। আর পালমোনারি ফাইব্রোসিস থেকে যদি হাইপারটেনশন ডেভেলপ করে তখন হচ্ছে তার কোর পালমোনারি ডেভেলপ করতে পারে। কোর পালমোনারি ডেভেলপ করলে তার হচ্ছে জেবিপিটা রেজ করবে এবং পেরিফেরাল এডিমা পাওয়া যেতে পারে। নেক্সট, নিউমোনিয়া। নিউমোনিয়া একটা খুবই কমন ডিজিজ, নিউমোনিয়া একটা খুবই কমন ডিজিজ। মানে নিউমোনিয়া মোটামুটি সবাই জানে যে নিউমোনিয়া খুবই কমন ডিজিজ, মোটামুটি বাচ্চাদের হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, বাচ্চাদের, ছোট বাচ্চাদের হওয়ার প্রবণতা খুবই বেশি থাকে নিউমোনিয়া।
ঠিক আছে। তো হচ্ছে এর একইভাবে এটা দেখেন, মানে এখানে বলে দিয়েছে যে ইন্সপেকশনে কি হবে, পালপেশনে কি হবে, পারকাশনে কি হবে, অস্কালটেশনে কি হবে, সুন্দর করে বলে এভাবে বললে মনে রাখার সুবিধা হয়। এখানে এক্সরেটা দেখেন, এক্সরেটা দেখলে বুঝতে পারবেন যে রাইট সাইডে হচ্ছে লোয়ার জোনে তার এই সমস্যাটা আছে, মানে ইনহোমোজেনাস অপোসিটে দেখেন, মানে পুরা হোমোজেনাস না, পুরার সাথে না, সাদার ভিতরে আবার একটু কালো কালো আছে, এই জন্য ইনহোমোজেনাস অপোসিটে ইনভলভিং লোয়ার জোন of right lung and partly mid zone of right lung, প্লাস ইয়ার ব্রোঙ্কোগ্রাম শ্যাডো আছে এবং হচ্ছে রাইট কোস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা নট ওয়েল ভিজুয়ালাইজ, ঠিক আছে, নট ওয়েল ভিজুয়ালাইজ। তো দেখা যাক এখন ইনস্পেকশনে কি বলছে, এই যে অবসকিউর রাইট হার্ট বটম, এই যে অবসকিউর মানে বোঝা যাচ্ছে না, যেটা বললাম যে রাইট কোস্ট কার্ডিওফেনিক অ্যান্ড কোস্টোফেনিক অ্যাঙ্গেল আর নট ওয়েল ভিজুয়ালাইজ, সেটা বোঝাচ্ছে। তো ইনস্পেকশনে দেখেন, ইনস্পেকশনে হচ্ছে তার ওই যে অ্যাজ ইউজুয়াল তার হচ্ছে পেশেন্টটা এখানে একটু টক্সিক থাকে, মানে অনেক বেশি কষ্ট হয়, তো এই জন্য পেশেন্টটা একটু টক্সিক থাকে, এই জন্য তার রেসপিরেটরি রেটটা বেশি থাকে। রেসপিরেটরি রেট বেশি থাকলে সেটাকে বলা হয় ট্রাকিপনিয়া। রেসপিরেটরি রেট নর্মাল হচ্ছে 14 থেকে 18, ঠিক আছে। তো 14 থেকে 18, তো 18 বেশি যদি থাকে তখন সেটারে মানে বলা হয় ট্রাকিপনিয়া বলা হয়। সেন্ট্রাল সাইনোসিস বললাম না, রেসপিরেটরি যে কোনো ডিজিজের কারণে সেন্ট্রাল সাইনোসিস হয়ে থাকে, আগে দুইটা পড়লাম, দুইটাতেই সেন্ট্রাল সাইনোসিস হয়েছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আর পালমোনারি ফাইব্রোসিস। থার্ড সেন্ট্রাল সাইনোসিসের কজ তাহলে নিউমোনিয়া, দেখেন নিউমোনিয়া, নিউমোনিয়া আছে থার্ড সেন্ট্রাল সাইনোসিসের কজ। যদি সিভিয়ার থাকে তখন সেন্ট্রাল সাইনোসিস পাওয়া যাবে। এছাড়া টেম্পারেচার ইনস্পেকশনে না, এটা তো ইনস্পেকশনের পার্ট না, ঠিক আছে। এছাড়া হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলো, পেশেন্টের সোয়েটিং থাকতে পারে যদি হচ্ছে তার ফিভার থাকে, তার জন্য পালপেশনে যে আমাদের চারটা পার্ট, পজিশন অফ দ্য ট্র্যাকে সেন্ট্রালি থাকবে, তারপর হচ্ছে অ্যাপেক্স বিট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। তারপর হচ্ছে বোকাল ফ্রেমিটাসটা, হচ্ছে হবে, বোকাল ফ্রেমিটাস ইনক্রিজ করবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বোকাল ফ্রেমিটাস ইনক্রিজ করবে, যদি না বলতে হবে কিন্তু পরীক্ষার সময় আপনাকে এমন ভাবে বলতে হবে যেন মানে ফাইন্ডিংস গুলা নিউমোনিয়ার দিকে যায়, ঠিক আছে, ফাইন্ডিংস গুলা নিউমোনিয়ার দিকে যায়। তারপর হচ্ছে দেখেন পারকাশন, সরি আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে চেস্ট এক্সপ্যানশন। দেখেন চেস্ট এক্সপ্যানশনটা কমে যাবে, কারণ হচ্ছে পেশেন্ট টক্সিক থাকে, তো লম্বা করে শ্বাস নিলে চেস্ট পেইন হয়, এই জন্য পেশেন্ট লম্বা করে শ্বাস নেয় না, চেস্ট ফুললি এক্সপ্যান্ডেড হয় না, এই জন্য তার চেস্ট এক্সপ্যানশনটা কমে যাবে। তারপর হচ্ছে অস্কালটেশন, হচ্ছে ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে নিউমোনিয়ার ক্ষেত্রে, ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে। আর কোন কোন জায়গায় ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়, একটা হচ্ছে যদি আপনার ক্যাভিটি রিলেশন থাকে তখন হবে, যদি লাং কলাপস থাকে, সাথে হচ্ছে যদি প্যাটার্ন ব্রোকাস থাকে, অনেক সময় ফাইব্রোসিসের ক্ষেত্রেও পাওয়া যায়। তারপর হচ্ছে ভোকাল রেজোন্যান্সটা ইনক্রিজ হবে, এবং কানের কাছে ফিসফিস করলে যেরকম একটা শব্দ পাওয়া যায় ওরকম একটা শব্দ পাওয়া যাবে, এটাকে হুইসপারিং পেক্টোরিলিকুই বলে। এবং প্লুরাল রাফ পাওয়া যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্লুরাল রাফ থেকে স্যাররা কোশ্চেন ধরে যে প্লুরাল রাফ থেকে প্লুরাল ইফিউশনকে কিভাবে আলাদা, পেরিকার্ডিয়াল রাফ কিভাবে আলাদা হবে। পেরিকার্ডিয়াল রাফ ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সাথে কোনো সম্পর্ক না, এটা সবসময় হয়, কিন্তু প্লুরাল রাফটা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশনের সময়। তারপর হচ্ছে রাইট আপার লোব কলাপস, একইভাবে আমরা হচ্ছে চারটা ভাগে ভাগ করবো, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। দেখেন এই রিজনটাতে হচ্ছে তার কলাপস, এই রিজনটাতেই তার কলাপস আছে, ঠিক আছে, এই রিজনটা, তো এই রিজনটাতে যদি তার কলাপস থাকে, দেখেন এক্সরেতে কি বলতেছে, কলাপস হলে তারপরে ট্রাকিয়াটা, এখানে কিন্তু ট্রাকিয়ার পজিশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ট্রাকিয়ার পজিশনটা হচ্ছে সেম সাইডে শিফটেড হবে, কোন সাইডে, সেম সাইডে শিফটেড হবে। তাহলে হচ্ছে 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ব্রেথ সাউন্ড কমে যাবে, ভোকাল ফ্রেমিটাস কমে যাবে, ভোকাল রেজোন্যান্স কমে যাবে। এটা হচ্ছে আর যদি ব্রঙ্কাসটা প্যাটার্ন থাকে
তাহলে হচ্ছে ব্রঙ্কাসটা প্যাটার্ন থাকলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, অথবা যদি প্যাটার্ন থাকে তাহলে হচ্ছে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট হবে। এটা হলো তার মূল পজিটিভ ফাইন্ডিংস। এখন যদি ইন্সপেকশন, পালপেশন, পালপেশন, অস্কালটেশন এভাবে বলা হয় তাহলে দেখেন কেমন হয়। ইন্সপেকশনে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, মানে রেসপিরেটরি রেটটা বেশি থাকবে, ট্রাক ইপনিয়া থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট না, কিন্তু থাকবে। তারপর হচ্ছে সিস্ট এক্স মুভমেন্ট কমে যাবে অ্যাফেক্টেড সাইডে, যদি রাইট সাইডে কোলাপস থাকে রাইট সাইডে কমে যাবে। তারপর ভলিউমটা কমে যাবে, মানে মুভমেন্ট যেটা আর কি, যে ফুললি এক্সপান্ড হয় যেরকম ওরকম ফুললি এক্সপান্ড হবে না অ্যাফেক্টেড সাইড। তারপরে দেখেন পারকাশন। পারকাশনটা হচ্ছে, পারকাশনটা কি, পারকাশন হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ পজিশন অফ দ্য ট্র্যাক। এটা মানে খুব বেশি শর্ট কেস দেওয়া হয়, খুব বেশি শর্ট কেস দেওয়া হয়ে থাকে, খুব বেশি শর্ট কেস দেওয়া হয়। তারপর চেস্ট মানে সেম সাইডে শিফটেড হবে, যদি রাইট সাইডে কোলাপস থাকে রাইট সাইডে শিফট হবে, যদি লেফট সাইডে কোলাপস থাকে লেফট সাইডে শিফট হবে। আর চেস্ট এক্সপানশন যে সাইডে হচ্ছে অ্যাফেক্টেড থাকবে সেই সাইডে কমে, মানে একই কথায় সেম সাইডে তার ফাইন্ডিংস পাওয়া যায়, যে সাইডে প্রবলেম সেই সাইডেই সব এক্সপানশন করতে হবে। ভোকাল ফ্রেমিটাসটা আরো বেশি। যদি অনেক বেশি কলাপস হয়, বড় কলাপস হয়, যেমন লোব কলাপস হলে, লোয়ার লোব কলাপস হলে সাধারণত মিডিয়াস্টার্নাম শিফট হয়, আপার লোব কলাপস হলে সাধারণত মিডিয়াস্টার্নাম অত বেশি শিফট হয় না। যদি রাইট লোয়ার লোব কলাপস হয় তাহলে হার্ট মানে অ্যাপিক্স বিটটা রাইট দিকে, ডান দিকে সরে আসবে, রাইট সাইডে সরে আসবে, ঠিক আছে। তারপর পারকাশন। পারকাশনটা হচ্ছে যেহেতু হচ্ছে আপনার কলাপস, এখানে ডাল পাওয়া যায় অ্যাফেক্টেড সাইড, মানে যে রিজিয়ন জুড়ে কলাপস আছে ওই রিজিয়ন জুড়ে তার পারকাশন নোটটা ডাল পাওয়া যায়। এখন অস্কালটেশন। অস্কালটেশনে কি পাওয়া যাবে? অস্কালটেশনে হচ্ছে তার ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট থাকবে এবং হচ্ছে ভোকাল রেজোনেন্স পাওয়া যাবে, অ্যাডেড সাউন্ড পাওয়া যাবে। কিন্তু যদি প্যাটেন্ট ব্রোঙ্কাস থাকে তাহলে ব্রেথ সাউন্ডটা ভোকাল ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে, ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে, যেটা আমি আগেও বলেছি। দেখেন এক্সরে ফাইন্ডিং, এক্সরে এখানে বলে দিছে যে ডেভিয়েটেড ট্রাকিয়া টু দ্য রাইট, এলিভেটেড horizontal fissure, মানে horizontal যে fissure সেটা elevated হবে, central hilar mass may be seen, এই যে central hilar massটা may be seen দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে আপনি যদি এক্স-রেটা রিড করেন তাহলে কি বলবেন? মিস্টার এক্স is 30 years old, X-ray and posterior anterior view showing there is homogeneous opacity in region, right upper region. In right upper region there is a rounded mass in right hilar region. তারপর হচ্ছে diaphragm, slightly elevated right side. Usually right side একটু elevated থাকে লিভারের জন্য, তারপর মনে হচ্ছে যে একটু elevated আছে, কলাপস থাকলে diaphragmটা একটু elevated হয় এবং trachea, position of the trachea deviated to the right side, ঠিক আছে। মেডিস্টেনাম মনে হচ্ছে সেন্টারলি আছে, মেডিস্টেনাম মনে হচ্ছে সেন্টারলি আছে। Other soft tissue shadow and bony, there is no bony abnormality, there is no bone erosion, এতটুকু বললে আশা করি হবে। তারপরে দেখেন নিউমোথ্রাক্স। একইভাবে আমরা নিউমোথ্রাক্স মানে হচ্ছে মিনিংসটা বলে ফেলি। নিউমোথ্রাক্স মানে হচ্ছে ইফিউশন ইন দ্য প্লুরাল, এয়ার ইন দ্য, বাতাস, মানে প্লুরাল ক্যাভিটির ভিতরে বাতাস যদি থাকে তখন সেটাকে নিউমোথ্রাক্স বলে। ইনস্পেকশনে কি হবে? পালপেশনে কি হবে? পারকাশনে কি হবে? অস্কালটেশনে কি হবে? ইনস্পেকশনে ওই যে থাকবে, রেসপিরেটরি রেট বেশি থাকবে, আর যেহেতু বাতাস এক সাইডে কম্প্রেস করে ওই জন্য পেইন থাকে অ্যাফেক্টেড সাইডে, ডিফ্লেটেড পেইন থাকে, এক কথা পেইন থাকে অ্যাফেক্টেড সাইডে। তারপর হচ্ছে রেসপিরেটরি রেট বেশি থাকে, ঠিক আছে, রেসপিরেটরি রেটটা বেশি থাকে। তারপর দেখেন পালপেশনে হচ্ছে আপনার পালপেশনে এক্সপ্যানশনটা কমে যাবে রাইট সাইডে। কারণ কি? কারণ হচ্ছে বাতাস আছে, লাংসটা এক্সপ্যান্ড করতে পারতেছে না, প্লুরাল ক্যাভিটি কম্প্রেস করতেছে, এবং এখানে হচ্ছে পজিশন অফ দ্য ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড। যদি রাইট সাইডে নিউমোথ্রাক্স হয় তাহলে শিফট হবে লেফট সাইডে, যদি লেফট সাইডে নিউমোথ্রাক্স হয় শিফট হবে রাইট সাইডে, ঠিক আছে। এরপর হচ্ছে তার ভোকাল ফ্রেমিটাসটা কমে যাবে, যদি রাইট সাইডে নিউমোথ্রাক্স থাকে তাহলে রাইট সাইডে ভোকাল ফ্রেমিটাসটা কমে যাবে এবং অ্যাপেক্স বিটটা লেফট সাইডে শিফটেড হবে। অ্যাপেক্স বিট সাধারণত 9 সেন্টিমিটার থাকে, 10 সেন্টিমিটারে চলে যাবে। হার্ট
হার্ট শ্যাডোটা লেফট সাইডের দিকে শিফট হবে। তারপর হচ্ছে পারকাশন। পারকাশনটা এখানে ইউজুয়ালি হাইপার রেজোনেন্ট হয়, রেজোনেন্টও পাওয়া যেতে পারে যদি স্মল নিউমোথ্রাক্স থাকে তখন, ঠিক আছে। তারপর হচ্ছে অসকালটেশন। অসকালটেশনে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট থাকবে, ভোকাল রেজোনেন্স অ্যাবসেন্ট থাকবে, আলার কোনো পাওয়া যাবে না। এখন দেখেন আমাদের টেনশন নিউমোথ্রাক্সের কতগুলো ফিচার আছে। টেনশন নিউমোথ্রাক্স আমরা কখন বলতে পারি? টেনশন নিউমোথ্রাক্স আমরা বলতে পারি যদি আমাদের তিনটা ফিচার থাকে। তিনটা ফিচারের ভিতর কি? যদি ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড, অপোজিট সাইডে যদি ট্রাকিয়া শিফট হয়ে যায় তাহলে বুঝতে হবে টেনশন নিউমোথ্রাক্স। সাথে যদি মেডিস্টোনিয়ামও শিফট হয়, এখানে মেডিস্টোনিয়াম বলতে হার্টটা যদি শিফট হয়ে যায়। তারপর যদি ট্রাকিকার্ডিয়া থাকে এবং হাইপোটেনশন থাকে। ট্রাকিকার্ডিয়া মোটামুটি সব জায়গায় থাকে, হাইপোটেনশন আছে কিনা সেটা দেখতে হবে। হাইপোটেনশন থাকলে অবশ্যই আপনার টেনশন নিউমোথ্রাক্স। তাহলে টেনশন নিউমোথ্রাক্সের তিনটা ফিচার, একটা হচ্ছে ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড, মেডিস্টোনিয়াম শিফটেড টু দ্য অপোজিট সাইড, ট্রাকিপনিয়া, আর একটা হচ্ছে হাইপোটেনশন। এরপর আমাদের লাস্ট ডিজিজ যেটা, সেটা হচ্ছে প্লুরাল এফিউশন। ডিজিজ বলতে আর কি প্রেজেন্টেশন, প্লুরাল এফিউশন। এটা হচ্ছে রাইট সাইডে লার্জ, রাইট সাইডে লার্জ কখন করবো? যখন হচ্ছে মিড লোব ক্রস করে উপরের দিকে চলে যাবে এফিউশনটা, তখন সেটাকে আমরা লার্জ বলবো। দেখেন ইন্সপেকশনে কি পাবো? ইন্সপেকশনে আমরা চেস্ট এক্সপেনশনটা কমে যাবে, মুভমেন্টটা কমে যাবে রাইট সাইডে, যেহেতু রাইট সাইডে প্লুরাল এফিউশন। তারপর হচ্ছে ট্রাকিপ নিয়ে পাওয়া যাবে, ট্রাকিপ নিয়ে পাওয়া যাবে। এরপর হচ্ছে তার মানে রাইট সাইডে চেস্টটা হেভি পাওয়া যেতে পারে এবং শর্টনেস অফ ব্রেথ সে বলবে। তারপর হচ্ছে পালপেশন। পালপেশনে হচ্ছে পালপেশনের ভিতরে রয়েছে আমরা পজিশন অফ দ্য ট্রাকিয়া শিফটেড টু দ্য অপোজিট সাইড, যদি রাইট সাইডে প্লুরাল এফিউশন মানে শিফটেড টু দ্য লেফট সাইড। তারপর হচ্ছে মেডিস্টিনাম অ্যাপিক্স বিট শিফটেড টু দ্য লেফট সাইড। তারপর হচ্ছে চেস্ট এক্সপেনশন রিডিউস টু দ্য রাইট সাইড, রাইট সাইডে রিডিউস। তারপর হচ্ছে vocal fremitus reduced to the right side from the মনে করেন along the mid clavicular line, fourth intercostal space to downward, along the axillary line, sixth intercostal to the downward. তারপর পারকাশন নোট। পারকাশন নোটটা হচ্ছে যখন স্টিলের উপর পারকাশন করা হয়, শব্দ করা হয়, টোকা মারা হয়, তখন যেরকম একটা সাউন্ড পাওয়া যায়, ওইরকম সাউন্ড পাওয়া যায় স্টোনিটাল, এবং মিড এবং লোয়ার জোনে পাওয়া যাবে, যে মানে যেখান থেকে আর কি খুশি। অসকালটেশনে দেখেন ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাওয়া যাবে, ব্রেথ সাউন্ড সাধারণত অ্যাবসেন্ট পাওয়া যায় নিউমোথ্রাক্স, এবং হচ্ছে ইফিউশন থাকলে সেটা হতে পারে প্লুরাল ইফিউশন ডিউ টু ফ্লুইড, ব্লাড, পাস এক্সেট্রা। ভোকাল রেজোনেন্সটা কমে যাবে। তারপর ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যাবে জাস্ট হচ্ছে ইফিউশনের উপর, এই রিজনে ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা পাওয়া যাবে, এই রিজনে। তারপর হচ্ছে ক্রিপিটেশন অ্যাবভ দ্য ইফিউশন, মানে এখানে ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড এবং ক্রিপিটেশন পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্তই।